আপনি শুরুর থেকে একটি কথা বলছিলেন যে আপনারা যেখানে যাচ্ছেন হয়তো জুলাই গণঅভ্যুত্থানের কোনো শহীদদের বাড়ি যাচ্ছেন, সেখানে আপনারা গেলে হাজার হাজার মানুষ হয়ে যাচ্ছে, সেখানে একটি ছোটখাটো সমাবেশের মতো আয়োজন হয়ে যাচ্ছে, মানে সব ছোটখাটো না, খুব বিশাল বিশাল সমাবেশ, বিশাল বিশাল মানুষের উপস্থিতি হয়ে যাচ্ছে। মানে সব মিলিয়ে যে আগামীর যে ভোট, সেই ভোটের জন্য জামাত বেশ ভালো একটি শক্ত অবস্থানে রয়েছে বলে আপনি দাবি করছেন। আমরা সেটি গণমাধ্যমে দাবি করছি না, মাঠ দেখে মনে হয়, মাঠ দেখে সে মনে হচ্ছে, আমরা বিভিন্ন গণমাধ্যমে সেই ছবিগুলো বা ভিডিওগুলো দেখছি, সব মিলিয়ে একটি ভালো অবস্থানে রয়েছেন আপনারা। তো আপনার কি মনে হয় না, বা যারা জামাতের শুভাকাঙ্ক্ষী বাংলাদেশের বুদ্ধিজীবী বা লেখক, তারাও কিন্তু অনেকেই বলছেন যে ৭১ যে প্রসঙ্গটি, এটি খোলাসা করার এই মুহূর্তে সবচেয়ে জামাতের কাছে খুব ভালো একটি সময়, কারণ জামাত এই মুহূর্তে বাংলাদেশে একটি খুব ভালো অবস্থানে রয়েছে। বিশেষ করে আপনাদের আমিরের যে বক্তব্য, এটি মানুষ খুব ভালোভাবে গ্রহণ করছে, আপনাদের কথা গ্রহণ করছে। তো জামাত এই সুযোগটি কাজে লাগাবে কিনা? ধন্যবাদ। দেখুন, আপনি যে প্রসঙ্গটা তুলেছেন, এই প্রসঙ্গে অনেকেই মাঝে মাঝে কথা বলেন, নতুন করে আনেন। এটা আলটিমেটলি মাঝে মাঝে আনেন, এই সুযোগটা আপনারা না, মানে একটা মীমাংসিত বিষয়কে স্বাধীনতার 53 বছর পর অনেকে এক একটা ইস্যু হলেই জিনিসটাকে নিয়ে আসেন। তো যাই হোক, 71-এ স্বাধীনতা যুদ্ধের সময় আমরা তো তখন ছোট, এই আমাদের বর্তমান আমিরে জামাত, আমি তো ক্লাস 8-এর ছাত্র তখন। রাজনীতি করি না, কোনো দল বুঝি না, জানি দেশে একটা যুদ্ধ হচ্ছে। আমাদের এখনকার জেনারেশন ওই সময়ের জামাত ইসলামীর সাথে তো আমরা সম্পৃক্ত ছিলাম না। হ্যাঁ, প্রশ্ন একটা আসতে পারে যে তাহলে ওই সময় জামাত ইসলামের কী ভূমিকা ছিল, ওই সময় যারা নেতৃত্বে ছিলেন, দায়িত্বে ছিলেন, স্বাধীনতা পরবর্তীকালে কিন্তু নানান সময়ে তারা তাদের বক্তব্য, ব্যাখ্যা, বিশ্লেষণ, কী প্রেক্ষিতে ভারতীয় আগ্রাসনের কোন ভয়ে তারা, কী সংকটে তারা পড়েছিলেন, সে জাতির কাছে তারা ব্যাখ্যা কিন্তু দিয়েছেন। এবং আপনার মনে আছে, মোস্ট প্রবাবলি 93 অথবা 94 মোস্ট প্রবাবলি আমাদের সেই সময় জামাত ইসলামীর যিনি আমির ছিলেন, ডাকসুর জিএস ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজম, তার নাগরিকত্ব যে বাতিল করা হয়েছিল, সেই নাগরিকত্ব পুনরুদ্ধারের যে আন্দোলন, তারপরে আদালতে চলে যাওয়া এবং সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালতে আপিল বিভাগে জন্মসূত্রে নাগরিক হিসেবে তিনি ঐতিহাসিক রায় পেয়ে যখন নাগরিকত্ব নিয়ে কারামুক্ত হয়ে বেরিয়ে আইলেন, বায়তুল মোকাররমের উত্তর গেটে তিনি একটা নাগরিক সম্বর্ধনায় একটা ঐতিহাসিক বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যে তিনি কিন্তু ওই সময়কার জামাত ইসলামীতে তার এবং জামাত ইসলামের ভূমিকা সম্পর্কে চমৎকার একটা বক্তব্য দিয়েছিলেন। আমরা মনে করি ওই বক্তব্যের মধ্যে কিন্তু তার ব্যাখ্যাটা সুন্দর করে তিনি দিয়েছিলেন। তার বুকলেটও ওই সময় প্রচার করেছিল, তার বক্তব্য জাতির কাছে ওটা পৌঁছানো হয়েছিল। আমরা মনে করি যে সেই সময়কার জামাতের প্রধানের এই বক্তব্যে জাতির কাছে সে ব্যাখ্যা, বিশ্লেষণটা সমাপ্ত হয়েছে। এটা একটা মীমাংসিত বিষয়। হ্যাঁ, এখন অনেকে আবার কথা বলেন, এখন একটা ভালো সময় যাচ্ছে, আপনারা কিছু বলেন, ইতিবাচকভাবে বলা হয়, যারা বলেন যে এখন এটি ইতিবাচকভাবে মীমাংসা করা যায় কিনা। আমরা এই কথাগুলোকে শুনছি, আমরা যদি দেখি যে না, আমাদের আরও কিছু কথা বলতে হবে, তো প্রয়োজনে আমরা চিন্তা করছি, পরিস্থিতির সময় আছে, কিছু বলতে হলে আমরা আরও কথা, এই প্রজন্মে আমরা জামাত ইসলামের কি বক্তব্য এটা আমরা যদি মনে করি তা আমরা বলবো, অসুবিধা নেই। মানে এমনটি মনে হয় কিনা, যেমন আপনি বলছেন যে আপনি মুক্তিযুদ্ধের সময় মানে ছোট ছিলেন, হ্যাঁ, রাজনীতি করতেন না, মানে কিন্তু সেই জামাতের যে গ্লানিটা বা যে সেটি আপনাকেও টানতে হচ্ছে, আপনাকে প্রশ্ন উত্তর দিতে হচ্ছে, অন্যদের দিতে হচ্ছে, তবে এটি পুরোপুরি না, এটা টানতে হচ্ছে না। আর এ ব্যাপারে ওই যে আমি বলেছি যে আমাদের সেই সময়কার আমির জামাতের বক্তব্য এসেছে, আপনারা হয়তো দেখেছেন। আর আমি তো আবার বললাম যে মাঝে মাঝে কোনো পলিটিক্যাল কারণে প্রসঙ্গটা অনেকে নিয়ে আসেন, তো আমরা শুনছি। যদি মনে করি যে না, আমাদের এই প্রজন্মে এখনকার কনটেক্সটে কথা বলার কোন সময় ভালো, কি বলা উচিত, নিশ্চয়ই আমরা আমাদের এই বীর মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে যে অর্জিত স্বাধীনতা, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ, এখানে আমরা জন্মেছি, এদেশের অখণ্ডতা, স্বাধীনতা, অগ্রগতি, উন্নয়ন, আমরা 53 বছরে দেশের স্বাধীনতাকে, মুক্তিযুদ্ধের এই যে বীরত্বপূর্ণ অর্জনকে আমাদের জামাত ইসলামের সংবিধানের স্বীকৃতি দিয়ে এই দেশ গড়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ আছি। তো প্রয়োজনে আবার কথা জাতির সামনে বলতে হলে আমরা বলবো ইনশাআল্লাহ।